হ্যালো ভিউয়ার্স, সপ্তাহ ঘুরে আবারও শুক্রবার ছুটির এই রাতে আমি সাইম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বপ্ন দেখে মন অনুষ্ঠানে। তরুণদের জন্য আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয় নানা ধরনের আকর্ষণীয় সেগমেন্ট দিয়ে। কি কি সেগমেন্ট রয়েছে আজকের এই অনুষ্ঠানে, চলুন দেখে আসি একবার। দর্শক, শুরুতেই গল্প স্বল্প সেগমেন্ট। এই সেগমেন্টে আমাদের একজন তরুণ সেলিব্রিটি আমাদের স্টুডিওতে এসে আমাদের সাথে আড্ডা দেন। আজ আমাদের সাথে আছেন জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী শায়না আমিন। শায়না, শুরুতেই আমাদের শোতে আমাদের স্টুডিওতে স্বাগতম। থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বললাম যে মডেল এবং অভিনেত্রী শায়না আমিন, তো এটা হচ্ছে এখনকার পরিচয়। ছোটবেলায় কি এই পরিচয়ে পরিচিত হতে চেয়েছিলে? ছোটবেলায় আসলে অনেক ধরনের স্বপ্ন ছিল। একবার মনে হতো যে ডক্টর হব, একবার মনে হতো যে প্লেন চালাবো। তো যখন স্কুলে পড়তাম তখন টিভি দেখতাম, আমি খুব বেশি টিভির পোকা ছিলাম পুরা। স্কুল থেকে এসে ইউনিফর্ম না খুলে না খেয়ে টিভির সামনে বসে থাকতাম। তো তখন থেকে যখন টিভির অ্যাড গুলি দেখতাম বা ফিল্ম দেখতাম, নাটক দেখতাম, তখন মনে হতো যে আমিও তো করতে পারি। আই উইশ আমি যদি এখানে থাকতাম, আই উইশ আমি যদি এরকম একটা এক্সপ্রেশন দিতে পারতাম। শাড়ির বিজ্ঞাপন দেখতাম যে শাড়ির আঁচল দুলিয়ে দুলিয়ে, হ্যাঁ, বিপাশা হায়াতের তখন ছিল একটা শাড়ির বিজ্ঞাপন যে সে খুব সুন্দর করে হাসছে, শাড়ি দুলিয়ে দুলিয়ে নাচছে। হ্যাঁ, তো ওইটা দেখে আমিও দেখা যেত শাড়ি পরে আয়নার সামনে সেভাবে হাসি দিতাম, সেভাবে আঁচল ধরে ঘুরতাম। তোমার ক্ষেত্রে ফ্যামিলি সাপোর্ট ছিল শুরু থেকে? হ্যাঁ, আমার আব্বা আমার আম্মা দুজনেই সাপোর্ট দিত। শুরুটা কিভাবে হলো? যখন ফ্যামিলি থেকে সাপোর্ট পেলাম তখন ইকবাল ভাইয়ের ওখানে স্টুডিওতে গেলাম ফটোশুটের জন্য, এবং ইকবাল ভাই আমাকে অনেক বেশি হেল্প করে। বিভিন্ন অ্যাড এজেন্সিতে ছবি ড্রপ করা, কিভাবে কিভাবে ছবি দিতে হবে সেগুলি উনি আমাকে শিখিয়ে দিয়েছিল। তো ওইখান থেকে এশিয়াটিক থেকে আমি সানসিল্কে একটা বিজ্ঞাপনের অফার পাই, এবং সেটা তখন আমার করা হয়। তখন আমি ক্লাস 10-এ পড়ি। তখন আমি একটা স্কুলের টিচারের ক্যারেক্টার করেছিলাম ওই সানসিল্ক বিজ্ঞাপনের মধ্যে, 3 দুগুণে 5। তো ওইটা খুব হিট হয়। ওইখান থেকে তারপর হচ্ছে আস্তে আস্তে মডেলিং এ মানে স্কুলে থাকতে স্কুলের টিচার। হ্যাঁ। আচ্ছা, তারপরে মডেলিং থেকে নাটকে? হ্যাঁ, না, মডেলিং তখন করা হতো, এবং আমার তখন এসএসসি পরীক্ষা ছিল, এসএসসির সময় একটা গ্যাপ ছিল, তখন আমি কাজ করিনি। তারপর ইন্টারমিডিয়েটে যখন উঠলাম তখন বিজ্ঞাপনে কাজই করতাম, নাটকে কাজ করা হয়নি। এরপর যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেই তখন আবার একটা বিশাল গ্যাপ থাকে। ইন্টারমিডিয়েট পরে যখন আমি আবার কাজ শুরু করি তখন আমাকে মেহেরজান ফিল্মের জন্য কল আসে, এবং মেহেরজানের জন্য আমি যাই এবং আমাকে সঙ্গে দেখেই সিলেক্ট করা হয়। মেহেরজান করার পরে আস্তে আস্তে হচ্ছে নাটক, অভিনয়, এটা ইনভলভ হই। তো এখন তো নাটকে মোটামুটি রেগুলার কাজ করা হচ্ছে, তো কোনটা পছন্দ বেশি? অবশ্যই দুটো সেক্টরে কাজ করছো। অভিনয়ের জায়গাটা আমার খুব পছন্দের, এখানে অনেক কিছু করার থাকে। একটা কমপ্লেন থাকে না যে মেয়েদের ক্ষেত্রে বেশি থাকে, মানে এই যুগের যারা মিডিয়াতে কাজ করছে, স্পেশালি নাটকে যারা, বিকজ নাটকে একটা শিডিউল থাকে, সকাল 8টা-9টার সময় কল থাকে, রাতে পরে শুটিং হয়। তো এক্ষেত্রে তুমি কেমন পাংচুয়াল, বা তোমার অ্যাক্টিভিটিস কি সব ঠিকঠাক? আমি খুবই পাংচুয়াল। মানে পাংচুয়াল বলতে হচ্ছে আমি যদি আমার একটা টাইম থাকবে, আমি অবশ্যই লেট নাইট পর্যন্ত কাজ করতে পছন্দ করি না, এবং আমার ফ্যামিলিও ওটা আমাকে এগ্রি করে না যে আমি রাত পর্যন্ত কাজ করি। তাদেরও একটা টাইম লিমিট দেওয়া যে তুমি এতটার ভেতর বাসায় আসবা, এতটার ভেতর বাসায় থাকবা। তো দেখা যায় যে আমি খুব আগেই সেটে চলে যাই উইথ মেকআপ, এবং সারাদিন আমার মতো আমি কাজ করি। কোনো ব্রেক, লাঞ্চের সময় লাঞ্চ ব্রেক বা খামাখা টাইম নষ্ট আমি তখন করি না। আমি আমার মতো কাজ শেষ করে ঠিক আমার টাইমে আমি বাসায় ব্যাক করি। আচ্ছা, সবার তো একটা ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট থাকে যে এইটার জন্য আমি লাইমলাইটে এসেছি। তোমার কাছে কি মনে হয় যে তোমার কাছে তোমার টার্নিং পয়েন্টটা কি? মিডিয়াতে আমি পরিচয় হই হচ্ছে মেহেরজানের মাধ্যমে, এবং আমি ইনফ্যাক্ট তোমাকে সেই হিসেবে চিনি। হ্যাঁ, আর দর্শকের কাছে আমি পরিচয় পাই হচ্ছে এক জীবন মিউজিক ভিডিওর পর থেকে। আর সামাজিক ওয়েবসাইট গুলোতে কেমন, মানে সে ফেসবুক বা ওগুলোতে কেমন অ্যাভেলেবল তুমি? হ্যাঁ, অবশ্যই। কানেকশন, মানে যারা তোমার
ফ্যান ফলোইং, হ্যাঁ তাদের সাথে কমিউনিকেশন হয় বা কেমন হয় সেটা? হ্যাঁ, দেখা যায় আমার যদি কোনো কাজ তারা দেখে এবং আমার কখন কোন কাজ আসছে সেটার ব্যাপারে তারা খবর রাখে। ইভেন তারা আমাকে জানায় যে আপনার আজকে এই নাটকটা হয়তো দেখাচ্ছে, বা ভুলে গেছো এটা আমি কাজের হ্যাঁ, ক্ষেত্রে। হ্যাঁ, আমরা দেখছি এই নাটকটা, আপনার ওই নাটকটা ভালো হয়েছে, আপনার ওই বিজ্ঞাপনটা ভালো হয়েছে, আপনার ওই ছবিটা সুন্দর হয়েছে। মাঝে মাঝে কিছু থাকে না যে নর্মাল দর্শকদের থেকেও হ্যাঁ কিছু ক্রেজি কিছু দর্শক থাকে বা ক্রেজি কিছু ফ্যান থাকে, ওদের অ্যাক্টিভিটিস কেমন হয় বা কি ধরনের ওদের অ্যাপ্রোচটা কেমন হয়? তাদেরটা দেখা যায় যে তারা আমার ছবি তাদের প্রোফাইল পিকচারে দিয়ে রাখে বা আমার ছবি কভার ফটোতে দিয়ে রাখে। আচ্ছা, যেহেতু বেসিক্যালি এটা তরুণদের জন্য শোটা, ইউথ বেসড শো, তো আমি চাই যে যারা মিডিয়াতে যেসব মেয়েরা আসতে চায়, ক্লাস 9-10 বলবো না যে 9-10 আসুক বা পরে আসতে চায়, পড়াশোনার পাশাপাশি কাজ করতে চায়, তাদের ক্ষেত্রে তুমি কি অ্যাডভাইস দেবে? আমি বলবো যে যারাই যে কোনো কাজ হোক, মিডিয়াতে হোক বা পার্ট টাইম কোনো কাজ হোক, কাজের মধ্যে থাকা উচিত আসলে। কারণ বসে না থেকে আমার দ্বারা যদি কোনো একটা ভালো কাজ হয়, আমার মনে হয় সেটার মধ্যে ইনভলভ হওয়া উচিত, বাট পড়াশোনাটা অবশ্যই কন্টিনিউ করা উচিত। শায়না আমিন আলটিমেটলি কি চায় ইন ফিউচার? 5 থেকে 10-15 বছর পরে শায়না আমিন নিজেকে কোন অবস্থানে দেখতে চায়? পার্সোনাল লাইফ বলো, প্রফেশনাল লাইফ বলো, সব মিশে। আমি নিজেকে একটা ভালো মানুষ হিসেবে আসলে প্রথমে দেখতে চাই যে আমি খুবই ভালো একটা মানুষ হতে পেরেছি এবং আমার বাবা মা আমার উপরে প্রাউড ফিল করে, আমার বাবা আমাকে নিয়ে প্রাউড ফিল করে, আমার মা আমাকে নিয়ে প্রাউড ফিল করে। এই জায়গাটা আমার জন্য সবচেয়ে বড়। আর প্রফেশনাল লাইফে নিজেকে এখন যেমন তুমি মডেলিং করছো, অভিনয় করছো, অভিনয়টা এনজয় করছো? অভিনয়টাকে আমি কন্টিনিউ করব, অভিনয়টাকে আমি যতদূর পারি আমি নিয়ে যাব, যতটুকু আমার শেখার আমি আরো শিখবো, শিখে কাজ করব। তোমার ভক্তরা তোমাকে নিয়ে সবসময় হ্যাপি থাকুক, তোমার কাজগুলো থেকে হ্যাপি থাকুক, এই কামনা আমাদের শোর পক্ষ থেকে। ধন্যবাদ তোমাকে, আর ধন্যবাদ হচ্ছে স্বপ্ন দেখে মন পুরো টিমকে এবং এনটিভির সব দর্শকদেরকে। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট কথার পিঠে কথা, যে সেগমেন্টে আমরা একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আড্ডা দিই। আমাদের আজকের সাবজেক্ট মাদক, আর এই সাবজেক্ট নিয়ে আড্ডা দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন স্টুডেন্ট ওয়ার্ল্ড ইউনিভার্সিটির, জান্নাত এবং শাহাদাত। তোমরা দুজনই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, রাইট? জি। আচ্ছা, কোন সাবজেক্টে পড়ছো? কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা কোয়েশ্চেন করবো। শাহাদাত, স্মোক করো? না। মানে করতে কখনো মনে হয়? একসময় করতাম। ছাড়তে খুব বেশি সময় লেগেছে? একটু সময় লেগেছে। আচ্ছা, কে ইন্সপায়ার করেছে ছাড়ার জন্য? নিজে আর আশেপাশে কেউ? না, ছাড়ার জন্য আসলে আমার একটা ফ্রেন্ড ইন্সপায়ার করেছিল আমাকে। সে আমার সাথে অনেক, সে ছিল চেইন স্মোকার ছিল। আচ্ছা, হ্যাঁ। তো সে যখন পেরেছিল জিনিসটা রিকভার করে নিতে, জিনিসটা আসলে আমার মধ্যেও কাজ করেছে আর কি, যে আমি দেখা যাচ্ছে কি আমি মোস্ট অফ দ্য টাইম তার সাথে টাইম পাস করতাম আমি। আচ্ছা, সো জান্নাতি, মানে অবশ্যই সেম কোয়েশ্চেন তোমাকে করবো না আমি, কিন্তু তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কজন স্মোক করে? অনেকেই, অলমোস্ট বেশি জনই করে, আর খুব কম জনই করে না। আচ্ছা, তখন তুমি কোথায় থাকো? ওদের মাঝে থাকি, আমি তো প্রচুর বকাবকি করি, আমাদের সামনে করবি না, অ্যাটলিস্ট অন্য জায়গায় যাই কর প্লিজ। অনেক ওদেরকে সবসময় বলি যে এটা থেকে অ্যাটলিস্ট রিকভার হওয়ার চেষ্টা কর। কেউ কেউ হয়তো বা ইন্সপায়ার হয়ে চেষ্টা করছে, দু একজন ছেড়েছেও। এরকম কিছু রয়েছে তোমাদের ফ্রেন্ড সার্কেলে, দুজন এক ইউনিভার্সিটি যেহেতু, যে বেশ মাদকাসক্ত হয়ে গেছে? আমার পরিচিত একজন হয়েছে, মানে ফ্রেন্ড বলতে ক্লাসমেট ছিল। তো ও হয়তো বা যাদের সাথে মিশতো, এটা একটা বড় ইফেক্ট যে যাদের সাথে মিশে তারা যদি ভালো না হয় আর কি, সেক্ষেত্রে এই প্রবলেমটা হয়। তো ওরও সেই প্রবলেমটা হয়েছিল। তো যখন ও আর কি ইউনিভার্সিটি ভর্তির আগে থেকেই প্রথম 1-1.5 বছর ও খুবই বেশি অ্যাডিক্টেড ছিল। তো সবাই, মানে আমরা যারা ছিলাম, বলতাম, বুঝাতাম যে ঠিক না, এটা দেখ তুই তো লাইফ নষ্ট করতেছিস, এত কষ্ট করে বাবা মা পড়াচ্ছে, তো এটা দরকার কিছু একটা হওয়ার, আর পড়াশোনায় তো টোটালি কনসেন্ট্রেট করা যায় না যারা মাদকাসক্ত। তো একটা সময় গেছে, মানে যখন এখন মানে আমাদের অলমোস্ট শেষ, তো এখন আমি দেখছি যে ও রিকভার হয়ে গেছে। সিগারেট ছাড়া আপাতত কিছুই করছে না, কিন্তু সিগারেট খুবই কম করছে এবং চেষ্টা করছে এটাকেও। কেন মাদকাসক্তির দিকে ধাবিত হয় আমাদের এই তরুণ প্রজন্মের কেউ কেউ? এখানে মূল যে ব্যাপারটা কাজ করে, আসলে আমরা অল্প বিস্তর সবাই আমাদের বন্ধু দ্বারা প্রভাবিত। আমরা দেখা যায় কি, যদি আমরা স্ট্র্যাটেজিক্যালি চিন্তা ভাবনা করি আর কি, আমরা ফ্যামিলিতে থাকি কতক্ষণ বাবা মায়ের সাথে, সবকিছু মিলে 8-9 ঘন্টা টাইম পাস করা জাস্ট ফ্যামিলির সাথে। দেখা যায় কি আমরা আমাদের দিনের মোস্ট অফ দ্য টাইম পাস করছি আমাদের ফ্রেন্ডদের সাথে, ইউনিভার্সিটিতে আর ইউনিভার্সিটি পরে হ্যাং আউট প্লেসগুলোতে। সো আমাদের চারপাশের প্রভাবটা আসলে আমাদের উপর অনেক বেশি। আর প্রথম দিকে যেটা হয় ইউনিভার্সিটি লাইফের ফার্স্ট দিকে আর কি, যে জিনিসটা কি প্রথম ইউনিভার্সিটি লাইফে আসছি, একটা পাখাটা মাত্র বেশিরভাগ যে পাখা গজায়, যে সবকিছু কেমন যেন ভালো লাগে,
ফ্রেন্ড সার্কেল আর কেমন যেন একটা ভাব আর কি। বাবা মা কেউ নিয়ে আসে না এখন আর। বাবা কেউ নিয়ে আসে না, অবাধ স্বাধীনতা যে জিনিসটা পাওয়া যায়। আর সো জিনিসটা দেখা যায় কি গডালিকা প্রভাবে গা ভাসায় দেওয়ার মতো হয় আর কি। ইউনিভার্সিটিতে আমার কোনো সাবজেক্ট নেই আছে কি মাদকাসক্তির এগেইনস্টে কোনো সাবজেক্ট? তোমার কি মনে হয় যে এরকম কিছু করা উচিত বা কোনো ধরনের অ্যাকশন না বললে কোনো ধরনের এক্সিকিউশনে যাওয়া উচিত, একটা ক্যাম্পেইন হোক মাদকাসক্তির? আমি মনে করি এক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে, বিকজ দেখা যাচ্ছে আমরা ফ্রেন্ডদেরকে যখন বলি বুঝাচ্ছি, ও কিছু সময়ের জন্য বুঝতেছে, বাট যখনই ও আবার আমাদের থেকে বের হয়ে যাচ্ছে ও কিন্তু ভুলে যাচ্ছে। নেগেটিভ প্রতিটা জিনিসের মধ্যে কেন যেন একটা ইন্টারেস্টিং ওয়াটা অনেক একটা কালার বেশি আস্তে পৃষ্ঠে জড়িত থাকে জিনিসটা ব্যাপারটা, যে কারণে দেখা যাচ্ছে কি ওই যে ইন্টারেস্টিং এর ইয়া থেকে জিনিসটা ওইদিকে জিনিসটা তারা ফ্লো করে আর কি জিনিসগুলো। তোমার কি মনে হয় যে এই ব্যাপার থেকে সরে আসার জন্য পুরোপুরি নেগেটিভ ব্যাপার, মাদকাসক্তির মধ্যে ভালো কিছু নেই, এটা ওপেন সবাই জানে, তোমাকে এখান থেকে বের আসার উপায়গুলো কি কি? প্রথম যেটা করতে হবে সেটা তো মাস্ট সচেতনতা বৃদ্ধি, কোনো বিকল্প নেই আসলে। আমাদেরকে ফার্স্ট রুট লেভেল থেকে যদি আমরা শুরু করতে যাই, কোনো অপারেশন যদি আমরা লঞ্চ করতে যাই, তাহলে জিনিসটা আমাদের করতে হবে যেটা সচেতনতা সৃষ্টি করতে হবে সবার মধ্যে। নেক্সট স্টেপ যেটা করা যায় কি, আসলে আমরা যেটা জানি যে আমরা মাদক পাচারের যে আইনগুলো আছে সেই সাথে মাদক সেবনেরও একটা আইন করা উচিত কড়াকড়ি ভাবে, যে একটা ভীতি জন্মানো। পরিবার যদি সেই ক্ষেত্রে সহযোগিতার একটা হাত বাড়িয়ে দেয়, ফ্রেন্ডরা বাড়িয়ে দেয়, আর সব জায়গা থেকে আমরা আসলে একটা কথা সবসময় বলি না যে নিজে না ভালো হওয়া পর্যন্ত আসলে যে যাই বলুক হয় না, আর একদম পাশের কাছের মানুষটা যদি সেক্ষেত্রে ইন্সপায়ার করে খুব ভালো হয়। আরেকটা জিনিস যেটা হয়, আমি যেটা ফেস করি, ফ্যামিলি ব্যাপার যেটা, ওই ফ্যামিলি কথা যেহেতু বললো, আমাদের বেশিরভাগই দেখা যায় কি ফ্যামিলি ব্যাপার আমরা যারা আছি আর কি, তো ফ্যামিলিতে সবকিছু আমরা শেয়ার করতে পারি না, ফ্যামিলি পরিবেশ ওই ধরনের থাকে না। কিন্তু বাবা মার যদি জিনিসটা একটু সচেতন হন, এক এক ফ্যামিলি এক এক রকম। আরেকটা ব্যাপার হচ্ছে যে স্মোক ফার্স্ট স্টেপ, বাট যখন সে অন্য স্টেপে চলে যাবে এটা ফ্যামিলি কোনো না কোনোভাবে বুঝতে পারবে। যদি বুঝতে না পারে সেক্ষেত্রেই বলছি যে ফ্যামিলি সচেতনতা দরকার। আসলে ওই জায়গায় কি ফ্যামিলি লাইফ আর ভার্সিটি লাইফ, ফ্রেন্ড সার্কেলের লাইফ, আমরা যেটা দুটো কনসিডার করি, দেখা যায় যে যাই যদি আমরা স্বাধীনতা জিনিসটাকে যদি বিবেচ্য বিষয় হিসেবে ধরি, ফ্যামিলিতে আমি কম স্বাধীন, ফ্রেন্ড সার্কেলের সাথে আমি বেশি স্বাধীন, অনেক বেশি স্বাধীনতা পাচ্ছি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি ফ্যামিলি সময়টাকে স্কিপ করে ফ্রেন্ডদেরকে সময় দিচ্ছি। তো তাদের ক্ষেত্রে মনে হয় হচ্ছে কিন্তু পরিবারের এই একটা পরিবারের কোনো বাসায় যে তার কোনো ছায়া নেই, বাসায় যে তাকে কেউ জিজ্ঞাসা করে না খেয়েছিস কিনা সারাদিন, এই ব্যাপারগুলো কিন্তু, এবং সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বটা মানে ভূমিকা পালন করে কিন্তু ফ্রেন্ডরা, রাইট? তো তোমরা কি মনে হয় যে, শেষ প্রশ্ন, যে তোমরা কি মনে হয় যে তোমাদের সেই জায়গা থেকে তোমরা কি তোমাদের দায়িত্ব পালন করবে অ্যাজ এ ফ্রেন্ড? অবশ্যই, আমি তো এখনো করছি, যাই করে তাদেরকে সবসময় না করি। নেক্সট দিন কি বলবে তুমি? এইখানেও না ওইখানেও আমি সবসময় বলি, ইভেন অনেক টাইম যেহেতু আমরা এক ইউনিভার্সিটি ফ্রেন্ড, সো আমার ফ্রেন্ডের সাথে অনেক মারামারি হচ্ছে যে আমি ওদের সিগারেট টেনে ছিঁড়ে ফেলে দিছি বা ফেলে দিছি, পানি দিয়ে দিছি, মানে এই ধরনের প্রবলেম হয়। বাট ওরা খুব পজিটিভলি আমাকে নিচে দেখা যাচ্ছে, অনেকে নেগেটিভলি নেয়। সেক্ষেত্রে এটাও দরকার যে দুই পক্ষ থেকে একটা সাপোর্টের, আমার ফ্রেন্ড গুলো হয়তো বা খুব ভালো ছিল, আমাকে আচ্ছা ঠিক আছে মেনে নিছে, তো সব মিলে সবাই সবার জায়গা থেকে যদি সচেতন হয় অনেকটাই তো রিমুভ করা যাবে। শাহাদাত, একজন তোমাকে হেল্প করেছে, ইন্সপায়ার করেছে, এটা ছাড়ার ব্যাপারে তুমি ইন ফিউচার ইন্সপায়ার করবে নাকি? ডেফিনেটলি। আচ্ছা, দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। ধন্যবাদ। অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, এবং বিরতি থেকে ফিরে এসে আমরা কথা বলবো আমাদের আজকের ট্যালেন্টের সাথে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।